আজকে একটা অদ্ভুত পরিবেশে আছি আমি, যেখানে বুঝতে পারছেন পেছনে কুয়াশা, অন্ধকার হয়ে রয়েছে, প্রায় অল্প দূরে আলো জ্বলছে, আর রাত্রি এখন অনেকটাই। আর পাশে একটা নদী বয়ে গেছে, আর ওইদিকে না একটা জঙ্গল। কুয়াশার জন্য হয়তো আপনারা বুঝতে পারছেন না। আর ঠিক জঙ্গলের পাশে রয়েছে শ্মশান। ভাবছেন কোথায় আছি? আছি একদম তারাপীঠে, পাশে দ্বারকা নদ, আর ঠিক এই পাশে আমি দাঁড়িয়ে আছি। আর আমার সাথে আমার একজন বন্ধু আছেন, যিনি আজকে আমার সাথে বিশেষ আলোচনা করবেন। তার নাম সৌম্যজিৎ, তাকে আমি ডেকে নেব। আর আরেকটা মজার ঘটনা হচ্ছে যে আমার এই আলোচনাগুলো যে ভিডিওতে দেখা যাবে, মানে যে ইউটিউব চ্যানেলে দেখা যাবে না, সেটা হচ্ছে আমার আরেকজন একটা ভাই বা দাদা বা বন্ধু বলতে পারেন, তার চ্যানেলে। তার নাম হচ্ছে শ্রী অলোক। আশা করি অনেকে আছেন যারা ওনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, বা অনেকে আছেন যে তারা পরবর্তীকালে হয়তো সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকেই ধন্যবাদ। আর নতুন বছর আসছে, বা যারা হয়তো ভিডিওটা যদি পরে পাবলিশ হয় আমি জানি না, তো সবাইকে আর কি নতুন বছরের শুভেচ্ছা আমি জানাচ্ছি। ভাবছেন যে এত কথা বলছি, কি নিয়ে আলোচনা করব, কি নিয়ে আলোচনা করব? আজকে না মানে অনেক কিছু নিয়ে আলোচনা করার আছে। তো প্রশ্নকর্তা যার কথা বললাম, সৌম্যজিৎ, উনিও জ্যোতিষশাস্ত্র নিয়ে অনেক গবেষণা করছেন, তন্ত্রশাস্ত্র অনেক বেশি জ্ঞান রাখেন উনি। আমরা খুবই সাধারণ আর কি, খুবই সাধারণ। দেখুন, আমরা কোনো ওই হাতে আংটি নেই, আমাদের কোনো মালা হাতে নেই, কপালে টিপ নেই, কানে দুল নেই, ঠিক আছে? মানে আমরা এই ভিডিওটা করছি একদম আপনার মতো সাধারণ মানুষ হয়ে, সাধারণ মানুষের মতো, সাধারণ মানুষের জন্য। ওই দোকান খুলে বসিনি এখন। যে অনেকে দেখে, আমি দেখেছি প্রচুর প্রচুর পডকাস্টে অনেকে চলে আসছে, যারা যে পোশাকগুলোকে নিজের পুজোতে ব্যবহার করে, তারা ক্যামেরার সামনে নিয়ে আসছে। তো এটা তো আমাদের আলোচনার বিষয়, ভেরি সিম্পল ডিসকাশন, তাই না? তো আমি আপনার ঘরের মানুষ মনে করতে পারেন, যেভাবে আমি থাকি সেভাবেই এসছি। আর পুজো পাঠের পোশাকটা আলাদা থাকে, ওটার সাথে গুলিয়ে নেবেন না। মানুষের একটা সাইকেল থাকে না, যে ওনাকে যদি দেখে যদি লাল কাপড় পরে থাকেন, আপনি জ্যাকেট জিন্স পরে আছেন কেন, মাথায় টুপি কেন? ঠান্ডা পড়েছে, কি করবো বলুন? আমিও তো আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। ওকে, সৌম্যজিৎ আসুন আপনি আমার সাথে। তো সৌম্যজিৎ এখন আমার কাছে চলে এসছে আমার সাথে, যে আমাকে নিয়ে অনেক বেশি প্রশ্ন করবে, অনেক কিছু জানবে, অনেক কৌতূহল আছে ওনার মনের মধ্যে। আমি জানি না আমি কতটা, আমি কিছু নয়েস হয়তো পেছন দিক থেকে আসছে, আমি জানি না আপনারা কতটা পাচ্ছেন, কারণ পেছন দিকে শ্মশান তো। আর এত রাত্রে অনেক ভক্ত আছেন যারা মায়ের দর্শন পাওয়ার জন্য, মায়ের এই অনুভূতি পাওয়ার জন্য শ্মশানে চলে আসেন, এবং জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা ধ্বনি চিৎকার করে বলতে থাকেন। তো যদি কোনো নয়েস এসে থাকে তো আমি সেখানে পজ করব এবং পরে কন্টিনিউ করব। আর এটা একদম আনকাট, মানে আমাদের যে কনভারসেশনটা হবে এখানে কোনো কাট হবে না, যা হবে র ফাইল আপনাদেরকে তুলে ধরা হবে, কেমন? তো সৌম্যজিৎ আছেন আমার সাথে। উনি আমাকে অনেক কিছু প্রশ্ন করবেন, সকাল থেকে বলছিলেন যে আমার সাথে আলোচনা করুন। আচ্ছা, আমি কে? আমি একটু বলে রাখি আমি কে। দেখুন, আমার পরিচয় সবার আগে হচ্ছে আমি একজন সাধারণ মানুষ, আপনাদেরই মতো একজন। আমি বেসিক্যালি আমার এই পেশা, অবশ্যই এটা আমার পেশা, যেখান থেকে আমার রোজগার হয়। ডেফিনেটলি আমি রোজগার করি। প্রত্যেকটা পেশায় তো সবাই আসে রোজগার করার জন্য, প্রত্যেকটা পেশায় সবাই আসে রোজগার করার জন্য, তাই না? ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, যে গান গায়, যে অভিনয় করে, যে ঝাড়ু দেয়, যে জ্যোতিষী করে, যে তন্ত্র সাধনা করে, প্রত্যেকেই এটা আমাদের পেশা, ঠিক আছে? তো আমি একজন পেশাদার, প্রফেশনাল পার্সন। আমাকে সবাই তারানাথ বলেই জানে। তারানাথ তন্ত্র সাধনা করে বলে তাই আমার নাম তারানাথ তান্ত্রিক। আমি সেই তারানাথ নেই, আমি সেই তারানাথ নেই, আমি আমার তারানাথ, আমি তারানাথ, কেমন? কনফিউশনে যাবেন না অনেকে। অনেকে ভাবেন তারানাথ তান্ত্রিক মানে হচ্ছে আমাদের মাননীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা চরিত্র। ডেফিনেটলি ওনার লেখা, ওনার গবেষণা, ওনার চরিত্র অসাধারণ। দেখুন, অমিতাভ বচ্চন নামে কি পৃথিবীতে একটা লোক আছে? আপনার নামে কি পৃথিবীতে একটা লোক আছে? নিশ্চয়ই না, অনেক লোক আছে। সেরকমই আমি একজন, আমার নামও তারানাথ তান্ত্রিক, কেমন? আচ্ছা, ওকে, আমার সাথে আমার বন্ধু ভাই সৌম্যজিৎ আছেন। তো উনি কিছু কোশ্চেন করবেন, চলুন আমরা হাঁটতে হাঁটতে কথা বলবো। আমি বলবো অলোক বাবুকে ক্যামেরাটা ওখান থেকে করুন, আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাবো, উনি ওখান থেকে ক্যামেরাটা করবেন, আর ক্যামেরা আনকাট থাকছে। ওকে, আপনি চলে আসুন দিক থেকে ক্যামেরাটাকে নিয়ে।
অনেকটা কাছাকাছি আছে আমরা ক্যামেরার। আমি বলবো আপনি একটু দূরে চলে যান, আরো দূরে, যাতে আমরা দুজনে একসাথে আসতে পারি। কারণ আপনারা যে ভিডিওটা দেখবেন ওটা একটু মানে লম্বা লম্বি দেখবেন, মানে এরকম এরকম নয়, ঠিক আছে? ওই ল্যান্ডস্কেপ বা হরিজন্টালের ব্যাপারে আসছে আর কি। ওকে, রাইট। সবার আগে ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সবাইকে, আমাদের দর্শক বন্ধু যারা আছেন, শ্রী অলোক দা, আমাদের, আমি দাদা বলেই সম্বোধন করি ওনাকে, উনি আমার দাদার স্থানীয়। তো ওনার চ্যানেলে যারা আসছেন, 2026-এর নতুন বছর সবার ভালো যাক এই প্রার্থনাই করি মায়ের কাছে। আর বাকি আমাদের তারানাথ দা যিনি বললেন, তো উনি আমার অনেক শ্রদ্ধেয় ব্যক্তি। ওনাকে কোশ্চেন করাটা মানে আমি চিন্তার মধ্যে রয়েছি যে আমি কি কোশ্চেন করব, কিন্তু মানে উনি যে এই সুযোগটা আমাকে করে দিয়েছেন, বা আমি যে ওনাকে কোশ্চেন করতে পারবো, মানে আমার কাছে এটা একটা বড় বিষয় বলতে পারেন। যাই হোক, তো আপনি মন খুলে কথা বলতে পারেন, ঠিক আছে? সবার আগে তাহলে অন্য সুবিধা হবে, কারণ ঠান্ডার মধ্যে অন্য কেউ ক্যামেরা নিয়ে এদিক ওদিক দৌড়াতে হবে না। আমরা একটা জায়গায় স্টে করে যাই যেখানে একটু আলো পাচ্ছি আমরা, এবং আশা করি আমাদেরকে খুব কষ্ট দেখা যাচ্ছে ভালোভাবে। একটু হ্যান্ড নিয়ে দাঁড়াই, খুব ঠান্ডা কিন্তু সত্যি খুব ঠান্ডা। আর ওই যে মায়ের নাম হচ্ছে ওই দূরে, সবাই চিল্লাচিল্লি করছে। যাই হোক, কোথাও একটা কীর্তনও শুনতে পাবেন হয়তো আপনারা নয়েজে। এনিওয়ে, আসুন আমরা মূল প্রসঙ্গে আসছি, বলুন। মূল প্রসঙ্গে সাধারণ দর্শকের জন্য একটা কোশ্চেন সবার আগে। ওকে। তন্ত্র আর ব্ল্যাক ম্যাজিক, এটা নিয়ে লোকের মধ্যে একটা কনফিউশন রয়েছে। এই বিষয়টা কি, এই বিষয়টা একটু যদি ক্লিয়ার দেখুন, তন্ত্র হচ্ছে একটা সাধনার বিষয়বস্তু, যেটা দীর্ঘদিন সাধনা করে লব্ধ করা হয়। আর ম্যাজিকও হচ্ছে একটা হাতের কাজসাজি, সেটাকেও সাধনা দ্বারা লব্ধ করা হয়। যারা ম্যাজিশিয়ানরা আছেন তারাও দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে, অনেকটা গান শেখার মতো, অনেকটা ক্রিকেট খেলার মতো, যে অনেকদিন ধরে সাধনা করছি, প্র্যাকটিস করছি, করতে করতে সেই জায়গায় এসেছি। তো ম্যাজিশিয়ানরা আছেন যারা, তারা ম্যাজিকটা ভালো জানে, আর যারা তন্ত্র সাধনা করেন তারা তন্ত্রটা ভালো জানেন। তো দুটো কিন্তু এক নয়, ম্যাজিক এবং তন্ত্র সাধনা। এবার মাঝখানে ব্ল্যাক কথাটা জুড়ে দিয়েছেন, ব্ল্যাক। এই ব্ল্যাক ম্যাজিক কথাটা আমাদের ম্যান মেড একটা ওয়ার্ড, ঠিক আছে? ব্ল্যাক ম্যাজিকের কিন্তু কোনো শব্দ আমাদের শাস্ত্রের মধ্যে নেই। আমরা ব্ল্যাক ম্যাজিকটাকে এখন সাধারণ মানুষ এভাবে ব্যবহার করে যে ব্ল্যাক ম্যাজিক মানে তার বাংলা হচ্ছে কালা জাদু, এবং যার দ্বারা কিছু খারাপ করা হয়। এটা মানুষের অটোমেটিক্যালি না, মানে তাদের সাবকনসিয়াসে লিখে নিয়েছে, ও আচ্ছা ব্ল্যাক ম্যাজিক। ম্যাজিকটা কিন্তু পুরো হাতের কাজসাজি, যেখানে মিথ্যেটাকে সত্যি বলে চালনা করা হয়, দ্যাট ইজ কল্ড আ ম্যাজিক। যেমন ধরুন, অনেকে দেখায় না, এই এরম করলে একটা পয়সা চলে এলো, এরম করলে একটা আগুন জ্বলে গেল, এটা কিন্তু ম্যাজিক, এটা হাতের কাজসাজি, এটা মানুষ তৈরি করছে। আর এর সাথে না একটা ব্ল্যাক জুড়ে দিয়েছে অনেকে, আর তারা ভাবছেন কি যে ব্ল্যাক ম্যাজিক মানে ব্ল্যাক এবং ম্যাজিক হচ্ছে এটা কোনো খারাপ ক্রিয়া, এবং ব্ল্যাক ম্যাজিক বলে কোনো শব্দই ডিকশনারিতে নেই। আর যেটা আছে সেটা মানুষের তৈরি একটা ভ্রান্ত ধারণা। যতটা আমার জ্ঞান, যতটা আমি পড়াশোনা করেছি খুব সামান্য, আমি আমাদের বৈদিক শাস্ত্রে, আমাদের হিন্দু ধর্মগ্রন্থে কোথাও ব্ল্যাক ম্যাজিক বা কারা যদি মানে উল্লেখ পাইনি। বর্তমান ধরে এই সমস্ত কিছু শব্দ ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ব্ল্যাক ম্যাজিক। তার মানে হচ্ছে যে এমন একটা জাদু এবং কালো জাদু যার দ্বারা কিছু খারাপ করা হয়। এটা লোকের ভালো ভুল ধারণা। ব্ল্যাক ম্যাজিক বলে কিছু নেই। তন্ত্র মানেই হচ্ছে নিজেকে রক্ষা করার একটা সাধনা। আর তন্ত্রোক্ত প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে মানুষ সে নিজেকে রক্ষা করার প্রক্রিয়াটাকে শেখে। অর্থাৎ আমি যদি তান্ত্রিক হই, তাহলে আমার প্রথম কর্ম হচ্ছে আমাকে নিজেকে রক্ষা করার শেখা। তন্ত্র, প্রাণযুক্ত তনু, অর্থাৎ দেহ এবং তার থেকে রক্ষা, দেহকে কি করে রক্ষা করতে হবে। এখানে ব্ল্যাক ম্যাজিকের কোনো প্রশ্নই আসছে না। তাহলে দর্শক বন্ধুরা এটা বুঝতে পারছেন তো, যে ব্ল্যাক ম্যাজিক বলে কিছু হয় না, যেটা তারানাথদা আমাদের কাছে আজকে ক্লিয়ার করে দিলেন। আমিও বহুবার প্র্যাকটিস করতে গিয়ে বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি। এর মধ্যে বিভিন্ন রকম কোশ্চেন আসে, অ্যাস্ট্রোলজি দিয়ে সঠিক বিচার হয় কি? দেখুন, জ্যোতিষশাস্ত্র আর জ্যোতিষী এই দুটো শব্দ কিন্তু একদমই আলাদা। চিকিৎসা বিদ্যা একটা বিদ্যা, আর ডাক্তার যিনি চিকিৎসা বিদ্যাটাকে আগে নিয়ে যাচ্ছেন তার অভিজ্ঞতা। সেরকমই জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা পরীক্ষিত অনেক দিনের গবেষণা একটা শাস্ত্র, আর যিনি জ্যোতিষী তিনি সেটাকে চর্চা করছেন। এবার তার অভিজ্ঞতা, জ্ঞান, এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করছে উনি কতটা
স্থলাদেশ করতে পারছেন। সুতরাং মায়ের কোনো দোষ নেই, সন্তান কতটা শিক্ষা পেয়েছে মায়ের কাছ থেকে সেটা ইম্পর্টেন্ট। তাহলে বুঝতে পারছেন তো আমাদের মধ্যে কতটা ভ্রান্ত ধারণা রয়েছে, যার ফলস্বরূপ আমরা এই প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে জেগে ওঠে। জ্যোতিষশাস্ত্র কিন্তু ভুল নয়। না না, শাস্ত্র কেন ভুল হবে? দেখুন, কোনো শাস্ত্রই ভুল নয়, কারণ এটা তো আমরা তৈরি করিনি। যদি যুগ যুগ ধরে এর আগে এই শাস্ত্র নিয়ে লেখা হয়েছে, চর্চা হয়েছে, তাই জন্য জ্যোতিষকে বেদের একটা অঙ্গ। অনেকে পঞ্চম বেদ বলেও এটাকে উল্লেখ করেছেন শাস্ত্রে। যেমন চিকিৎসা শাস্ত্র হঠাৎ করে আসেনি, এটা গবেষণার একটা সব ফল। জ্যোতিষ এটা একটা গবেষণার ফল। দেখুন, আমাদের দৈনন্দিন জীবনে যেভাবে গ্রহ নক্ষত্র রাশি পরিবর্তন করে কিছু ফলাফল থাকে। দেখুন, যে বিশ্বাস করে না সে নিজের মাকেও বিশ্বাস করে না, আর যে বিশ্বাস করে সে গাছের মধ্যে ভগবানকে খুঁজে পায়। এটাই হচ্ছে পার্থক্য। এটা কিন্তু খুব মূল্যবান কথা বলেন। দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, এই যে দুর্গাপুজো হয় না আমাদের বাংলায়, দেখবেন যে নবপত্রিক হয়, ওটা গণেশের বউ নয়, ওখানে কিন্তু 9টা উদ্ভিদকে নিয়ে মাকে কল্প করে তার পুজোটা হয়। সুতরাং আমাদের ধর্মটা এমন জায়গায় সীমাবদ্ধ নয়, এতটাই ব্রড না, যেখানে আমরা গাছের মধ্যে মাকে পাই, পাথরের শিবকে পাই। দ্যাট ইজ দ্য হিন্দু ধর্ম। সেরকমই বিভিন্ন শাস্ত্র আছে, চিকিৎসা শাস্ত্র আছে, শল্যবিদ্যা আমাদের ইন্ডিয়ান, এবং জ্যোতিষ আছে, অ্যাস্ট্রোনমি আছে, প্রচুর কিছু আছে যেটা আমাদের এই ভারতবর্ষের মাটি থেকে তৈরি হয়েছে। তারপরে কিছুটা অবহেলা, কিছুটা ধ্বংসাত্মক পরিস্থিতির ক্ষেত্রে অনেকটা কমে গেছে, অনেকটা ছড়িয়ে গেছে। যারা আমরা মনে করেছিলাম একটা সময় যে এই শাস্ত্রের মধ্যে সেই রস রয়েছে, তারা বহন করে চলেছি। আর কিছু মানুষের যারা বিশ্বাসই করেন না, তারা তো কোনো কিছুই বিশ্বাস করে না। তো সেটাতে যে দেখুন, বিশ্বাস এবং অবিশ্বাস নিজের ব্যক্তিগত ব্যাপার। আজকে আমরা বিশ্বাস করি বলে এখন কিন্তু আমরা শরৎকালে মা দুর্গার আরাধনা করে থাকি, যেটা কিন্তু অ্যাকচুয়ালি অকাল বোধন। আবার চৈত্র মাসে বসন্ত পূজাকে আমরা অতটা গুরুত্ব দিই না, যেটা মায়ের আসল দুর্গা পূজা। এগুলো ফ্যাক্টর আছে বস, এগুলো কি বলুন তো, আমাদের নলেজের উপরে ডিপেন্ড করে যে আমি আমার কতটা জ্ঞান পেয়েছি, আমার কতটা নলেজ রয়েছে, কতটা আমি ধর্মীয় শিক্ষা দ্বারা শিক্ষিত, কতটা আমি আমার পারিবারিক শিক্ষা দ্বারা শিক্ষিত, তার উপর নলেজটা ক্যারি করে। বুঝতে পেরেছেন? এই জায়গা থেকে তাহলে ওই কথাটা এসছে, বিশ্বাসে মিলায় বস্তি তর্কে বহুদূর। দেখুন, বিশ্বাসও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি কখনোই বলবো না যে তর্ক করবেন না, তর্ক অবশ্যই করুন, তর্কের মাধ্যমেই কিন্তু আপনি এর অ্যান্সার পাবেন। তর্ক প্রয়োজন আছে, আর তর্কটা হবে বিশ্বাসের উপরে ভিত্তি করে। আমি এটা বলবো, বিশ্বাস করে তর্ক করুন, অবিশ্বাস করে তর্ক করে লাভ নেই। আমি ভগবানকে মানিই না, আমি আমার মাকে মানি না, আমি আমার বাবাকে মানি না, ভাবুন না আপনি যখন জন্মগ্রহণ করেছি আমি জানতাম কি আমার বাবা কি আমার মা, আমাদের দেখিনি তাদেরকে, আমাদের জ্ঞানে তখন ছিল না যে আমার বাবা আমার মা। আমরা দেখেছেন যে আমাকে ওই সময় দুধ পান করে, আমি অনুভবটা আমার নেই ওই সময় আমাকে কে দুধ পান করিয়েছিল, তাই না? কিন্তু ভগবানের এমনটা সৃষ্টি, আমি আমার বাবাকে চিনতে পারি, আমি আমার মায়ের অনুভবটাকে পাই, তাই না? এটা কিন্তু গড গিফটেড, তাই না? আমি মায়ের স্পর্শ অনুভব করি, এটা আমার মা, যেখান থেকে আমি সব থেকে স্নেহ পাই, সব থেকে আমি সিকিউর হই আমার মায়ের কোলে। এগুলো ফ্যাক্টর। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। আজকের ডেটে খুব অ্যাড চলছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পডকাস্টে দেখা যাচ্ছে, আপনিও দেখেছেন হয়তো, যে তারাসিদ্ধ তান্ত্রিক। তো বামদেবের পরে তারাসিদ্ধ তান্ত্রিক, এই ব্যাপারটা কেমন একটা শব্দ শোনায় না? দেখুন, হয়তো অনেকে আছেন যারা তারা সিদ্ধ হয়েছেন, তবেই তারা সিদ্ধ লিখতে পারছেন। তো আমি বা আমার মতো অনেকে আছেন যারা আমরা এখন তারা সিদ্ধ হয়নি, এবং তারা সিদ্ধ হওয়ার হয়তো ক্ষমতা আমাদের হয়তো এই জন্ম হবে না। এবং যারা তারা সিদ্ধ লিখছেন তাদেরকে আমি সম্মান জানি, শ্রদ্ধা করি। তারা হয়তো বহু জন্মে তপস্যা করার জন্য বামদেবের পরে তারা সিদ্ধ লেখার ক্ষমতা পাচ্ছেন। একদম, তাদেরকে তো সবসময় আমরা মানে কি বলবো, মানে অনেক অনেক প্রণাম, অনেক কিছু ভালোবাসা জানাই। তারা সিদ্ধ হতে পেরেছেন, আমরা হইনি, আর হতে পারবো না তাও জানি না আমরা। যাই হোক, এত সুন্দরভাবে আপনি নিট অ্যান্ড ক্লিন ভাবে বললেন, দর্শক বন্ধুরা বাকিটা বুঝে নেবেন। আর ভাই, আমরা কিন্তু কাউকে ছোট করার জন্য আলোচনাটা করছি না, ঠিক আছে? আমাদের কাছে প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। যিনি তারা সিদ্ধ হয়ে আছেন তাকে তো শতকোটি প্রণাম, এবং তার ঊর্ধ্বে বামদেব আছেন তাকে তো সহস্র কোটি প্রণাম। আর যারা তারা সিদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন তাদেরকে অসংখ্য মানে শুভাকাঙ্ক্ষী বা শুভেচ্ছা জানাই। বাট আমার মতো অনেকে আছেন যারা এখনো তারা সিদ্ধ হয়নি, বা আমার মনে হয় এই জন্ম হয়তো আমরা, বিশেষ করে আমি হয়তো তারা সিদ্ধ হতে পারবো না, অনেস্টলি বলছি,
হয়তো এর জন্মটা নিতে গেলে আরো কোটি কোটি জন্ম হয়ে আসতে হবে, মানুষ জন্ম নিতে হবে, তারপরে যদি মা তারা কৃপা করে তখনই আমরা বা আমি তারা সিদ্ধ হতে পারবো। এখন শুধু তারা আমার নাম নিয়ে চালাচ্ছি, তাই তারা নাথ, নাথ শিব আর তারা হচ্ছেন শক্তি, ওই নাম নিয়ে চালাচ্ছে আর কিছু না, প্র্যাকটিক্যালি বললাম। বলুন। আচ্ছা, আমার একটা নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে তন্ত্রবিদ্যা, তন্ত্রবিদ্যা দিয়ে একজনের কতটা উপকার করা যায় আর কতটা ক্ষতি সাধন করা যায়? খাবার না খিদের সময় খুব প্রয়োজনীয় হয়ে পড়ে, যে আমার যখন খুব খিদে পেয়েছে তখন আমি কি খাচ্ছটা উল্লেখযোগ্য নয়, আমার পেটটা কতটা ভরছে না উল্লেখযোগ্য। আর যখন আমি মনে করি যে আমি এটা ভোগের হিসেবে নেব, তখন আমি টেস্টটাকে দেখবো, সেরকমই একটা ব্যাপার যে তন্ত্র। আচ্ছা একটু হাঁটতে হাঁটতে চলে একটু দিকে, আমি একটু বলবো যে আপনি একটুখানি আমার সামনে দিকে চলে আসুন, ঠিক আছে? চলে আসুন, এইদিকে চলে আসুন, তাহলে আরো ভালো করে আমরা এদিক থেকে হাঁটতে হাঁটতে থাকবো, আবার ক্যামেরা করবো, ঠিক আছে? এইরকম জায়গায় একটু দাঁড়াই আমরা। অ্যাকচুয়ালি ঠান্ডাতে আমার গলাটা একটু ধরে গেছে। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। এরকম একটা জায়গা শুন, একটা ভালো জায়গা পেয়েছি আমরা, এখানে গাছ আছে, গাছের নিচে দাঁড়িয়ে একটুখানি ভালো করে। বলুন। একটা ফ্রেম আমার চেঞ্জ করে, আমি কি বলেছিলাম প্রথমে, যে আমরা আনকাট ভিডিও করছি, এখানে কোনো এডিটিং হচ্ছে না, তাই জন্য খুব রিয়েলিস্টিক ভাবে ভিডিওটা করছি। আমরা আগে ওই জায়গায় দাঁড়িয়েছিলাম, আমাদের পাশে নদী ছিল, এখন আমরা চলে এসেছি গাছের ঠিক নিচটাতে, আর সামনে আমাদের আলো আছে। জানি না কেমন দেখতে লাগছে আমাদেরকে, কতটা আপনারা আমাদেরকে বুঝতে পারছেন কুয়াশার মধ্যে। হাতটা ঠান্ডা বলে হাতটা পকেটে রাখার চেষ্টা করছি, কিছু মনে করবেন না। হ্যাঁ বলুন। আচ্ছা, তান্ত্রিক, সাধারণ মানুষের মধ্যে একটা ভাবধারা রয়েছে, যারা তন্ত্র সাধনা করে বা তান্ত্রিক তারা লোকের ক্ষতি করে। বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। দেখুন, প্রত্যেকটা প্রফেশনে না খারাপ ভালো মিলিয়ে আছে। আমরা অনেক সময় দেখেছি যে কোনো ডাক্তার কোনো মহিলাকে রেপ করে দিয়েছে, পেপারে দেখতে পেয়েছি আমরা। কোনো চিকিৎসক মানে কোনো স্কুলে মাস্টার মশাই সে তার ছাত্রীকে মানে শ্লীলতাহানি করেছেন। এগুলো হতে থাকে প্রত্যেকটা প্রফেশনে। কোন নেতা আছে সে নাকি চাল কয়লা চুরি করে খেয়ে নিয়েছেন, ঠিক আছে? কেউ নেতা আছে যে চাকরি বেঁচে খেয়ে নিয়েছেন। তো এগুলো হয়, এগুলো প্রত্যেকটা প্রফেশনে থাকে। আমাদেরও প্রফেশনের দাগ রয়েছে, তাদেরও কলঙ্ক আছে, পুলিশও ঘুষ খায়, এরকম কাহিনী শোনা যায়। ওটা বাস্তব, আর কতটা সত্য সেটা তো মানুষ বিচার করে। এটা একটা বহুত মানে অনেক 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 বড় ব্যাপার, যে মানুষের একটা ভ্রান্ত ধারণা থাকে। তো তন্ত্র সাধনা মানুষে দেখুন, বাবা ও পুলিশ, আচ্ছা ও তো ঘুষ খায়, আচ্ছা তোর বাবা পুলিশ ঘুষ খায়, আচ্ছা তোর স্বামী পুলিশ ঘুষ খায়, এগুলো চলে এসছে। তো পুলিশ কি গায়ে মেখে করে, ও তো সাদা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, গায়ে লাগায় না। তো ওরা হতে পারে, তাদেরও কলঙ্ক আছে, ঠিক আছে? তো দাহ আমাদের আছে, ও ভেবে লাভ নেই, ও চলতেই থাকে, তার মধ্যে ভালো মন্দ মিশিয়ে থাকে। মাছের বাজারে যাবেন আপনি, মাছ অনেকে পচা মাছও বিক্রি করে দিচ্ছে, ওজনও চুরি করছে, ওগুলো চলতে থাকে, ওগুলো প্র্যাকটিক্যাল লাইফে পার্ট অফ দ্য লাইফ। আচ্ছা, এবার তন্ত্রের আরেকটা মূল বিষয় নিয়ে আলোচনা করি। এটা যদিও অনেকটা ডেপথ, তাও দর্শক বন্ধুদের জন্য আমি এটা কোশ্চেনটা করব। দশ মহাবিদ্যা, এই বিষয়টা যদি আপনি ছোট করে একটুখানি বলেন। দেখুন, আপনি জানতে চাইছেন দশ মহাবিদ্যা, আবার বলুন ছোট করে, ঠিক আছে? না, এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা দর্শক বন্ধুদের জন্য বুঝতে পারছি, ঠিক আছে? কারণ যারা অলরেডি এইটা শোনার দর্শক, ঠিক আছে, তারাও ভালো করে বুঝবেন যে আমি বলছি দশ মহাবিদ্যা, আবার বলছি ছোট করে। খুব টাফ, খুব টাফ। অনেক পডকাস্ট অনেকে বলছেন, আমি মনে করি এটা পডকাস্টের বিষয়বস্তু নয়। যদি মনে হয় যে আপনাদের মনের মধ্যে জাগছে যে দশ মহাবিদ্যা কি, আমি বলবো যে সবার আগে গুগল সার্চ করুন, গুগলে সবকিছু পাওয়া যায়, ওখানে লিখুন, জানতে পারবেন। তারপরে কিছু রেফারেন্স বুক আপনারা খুঁজুন, পড়ুন, জানতে পারবেন। আমার মনে হয় আমার বলার থেকে আপনাদের পড়ে জানাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো তো গুপ্ত কিছু জিনিস, এগুলোকে না ক্যামেরার সামনে তুলে ধরা উচিত। আমি নিজে পাবলিসিটি চাইছি না, আমি অনেককে দেখছি যে তারা অনেক অভিজ্ঞ আছেন আমার থেকে, তারা অনেক কিছু বলে ফেলছেন ইউটিউবে নিজের পাবলিসিটির জন্য, কিন্তু কোথাও না একটা পর্দা রাখার প্রয়োজন আছে, কোথাও একটা মানে গুপ্ত জিনিস রাখার প্রয়োজন আছে, কেমন? তো সেই পক্ষ থেকেই আমি বলছি যে দশম বিদ্যাটা না ইউটিউবে আলোচনা করার বিষয় না, বা ফেসবুকে আলোচনা করার বিষয় না, কোনো সোশ্যাল মিডিয়াতে অল্প সময় আলোচনা করার বিষয়বস্তু না। যিনি জানতে চাইছেন দশম বিদ্যাটা কি, তিনি অবশ্যই হয়তো পড়াশোনা শুরু করে দিয়েছেন। আমি রাইট আর রং আপনি বলবেন। আপনি হয়তো যদি মনে করছেন যে আমি জানতে চাই দশম বিদ্যা সম্বন্ধে, তাহলে নিশ্চয়ই আপনি বিভিন্ন মন্দির দর্শন করছেন, যেখানে
একান্ন সতীপীঠের অংশ পড়েছে বা সিদ্ধপীঠগুলো আছে, এবং আপনি পড়াশোনা শুরু করেছেন হয়তো। আশা করি খুব দ্রুত আপনার মধ্যে বোধোদয় হবে যে দশমহাবিদ্যা কি। আমি বলা না বলাটা কোনো ইম্পর্টেন্ট ম্যাটার নয়। খুব সুন্দরভাবে বললেন কিন্তু। থ্যাংক ইউ। আচ্ছা, এখন একটা ট্রেন্ডিং চলছে অ্যাঞ্জেল নাম্বার। যদিও আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি এটা নিয়ে একটু চিন্তিত। এটা আপনার কাছ থেকে জিজ্ঞাসা নাম্বার তো একটা সংখ্যা, হ্যাঁ, এবং সেটা আমাদের ভারতবর্ষ থেকে শুরু। না এখানে নাম্বার বিষয়ে আমি রাজ্যভার তো জিরো একটা সংখ্যা শুরু করেছিল, সেটা সবাই জানে সেটা। তো অনেকে মনে করে, আমি দেখেছিলাম মাঝখানে কিছু ফেসবুকে যে মানি আর্নিং নাম্বার 22 সামথিং কিছু লিখছিল ওরা। তো ঠিক আছে, আমার মনে হয় যে মানি আর্নিং করতে জানে, যে নাম্বারটা দিয়ে মানি আর্নিং হবে, তিনি হয়তো এতটা মহৎ নয় যে সবাইকে শেয়ার করবে, তাই না? আপনি যদি কখনো রহস্যের সন্ধান খুঁজে পান, নিশ্চয়ই সবাইকে শেয়ার করবেন না। যদি আপনি কখনো মনে করেন যে আপনার কাছে প্রচুর টাকা এসছে, আপনি কাউকে শেয়ার করবেন না। এগুলো কিছু একটা গেমিক হয়, কিছু মানুষ না আশা করে থাকে যে কিছু নাম্বার আমি লিখলে সবকিছু ঠিক হয়ে যাবে। তা নয়, কর্মের উপরে কিছু নেই, বুঝতে পেরেছেন? তো অ্যাঞ্জেল নাম্বার, অ্যাঞ্জেল তো ডিফারেন্ট কাইন্ড, ঠিক আছে? অ্যাঞ্জেলকে অনেকে পরি বলছে, বিভিন্ন ধর্মে তাকে কেউ জিন বলছে, কেউ অ্যাঞ্জেল বলছে, বিভিন্ন টাইপ অফ। নাম্বারটাকে জুড়ে দিয়েছে, ভালো কনসেপ্ট, নতুন কনসেপ্ট, লোকে খাচ্ছে ভালো। থ্যাংক ইউ, আপনারা চালিয়ে যান। বুঝতে পারছি ভালো ভালো। আমি দেখছি অনেকে কমেন্ট করছে, দেখুন আজকের হিট মানে নাম্বার, আজকে না বেরোনোর সময় হাতে এই নাম্বারটা লিখে বেরোন। খুব ভালো, পজিটিভ আছে, চালিয়ে যান, ভালো খাচ্ছে, ভালো চলুক। আচ্ছা, এই বিষয়ে আরেকটা বিষয় বলি। বাবা মার দেওয়া একটা নাম থাকে, ঠিক আছে? সেই নামটার পোস্টমর্টম করা কি খুব জরুরি? আমি পোস্টমর্টম করলাম ওয়ার্ডটা ইউজ করলাম, সরি যদি কারুর খারাপ মনে করে থাকেন বা খারাপ লাগে। বাবা মা নামটা দিচ্ছেন, অনেকটা ভালোবাসা আছে, অনেকটা স্বপ্ন আছে, অনেকটা পরিকল্পনা, সবকিছু মিশ্রণ করে দিচ্ছেন। কারণ মনে রাখবেন, প্রত্যেকটা বাবা মার কাছে, বিশেষ করে মায়ের কাছে, তার সন্তান সব থেকে বেশি সুন্দর। আর প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা মা সব থেকে বেস্ট। তো এইটা নিয়ে আমরা এখানে বেশি চাইছি না চর্চা করতে, কারণ প্রত্যেকের ইমোশন আছে, এবং আমিও সেই ইমোশনের একটা অংশ, আপনি হয়তো সেই ইমোশনের একটা অংশ। তো এটা আমাদের মনের মধ্যেই থাক। ঠিক আছে, এই বিষয়ে আমরা আর কোনো কথা বললাম না। তো আমরা এখানে একটু ক্লোজ করি। এবারে অনেকটা আমরা বকে যাচ্ছি, বকবক করে যাচ্ছি, সেইটাই ঠান্ডার মধ্যে আমরা আমাদের বাড়ি চলে যাওয়া উচিত বা শুয়ে পড়া উচিত। ওকে, তো নতুন বছর প্রত্যেকে ভালো থাকুক। আমার এবং আমার বন্ধু ভাই সৌম্যজিতের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। নতুন বছর ভালো কাটুক, এবং আপনারা প্রত্যেকে আপনাদের বাধা বিপত্তি এড়িয়ে যাওয়ার ক্ষমতা প্রাপ্ত করুন, এই কামনাই করি। জয় মা তারা, জয় ভোলেনাথ, হর হর মহাদেব, জয় শ্রী মা। প্রত্যেকে ভালো থাকুন, আসছি আবার দেখা হবে নতুন বছরে অন্য কিছু নিয়ে। ভালো থাকুন প্রত্যেকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, আসছি, টাটা।